আসসালামু আলাইকুম। এমএ শেষ বর্ষের ছাত্ররা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আরও একটি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমি আফরোজা পারভিন, সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ। তোমাদেরকে যে কোর্সটি আমি পড়াই সেটি হচ্ছে বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস, 1200 খ্রিস্টাব্দ থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটির কোড নাম্বার 311-603। আজকে যে বিষয়টি তোমাদেরকে আমি পড়াবো সেটি হচ্ছে মধ্যযুগে বাংলার মানুষের অর্থনৈতিক জীবনযাত্রা, অর্থাৎ ইকোনমিক লাইফ অফ দি মাস পিপল অফ বেঙ্গল। এই অধ্যায়টি থেকে, অর্থাৎ মধ্যযুগে বাংলার মানুষের অর্থনৈতিক জীবনযাত্রা অধ্যায় থেকে সাধারণত যে প্রশ্নটি তোমাদের এসে থাকে পরীক্ষায় বা হয়ে থাকে সেটি হচ্ছে সুলতানি আমলে বা মধ্যযুগে বাংলার মানুষের অর্থনৈতিক জীবনযাত্রা বর্ণনা করো। মধ্যযুগে, আমি আবার বলছি, মধ্যযুগে অথবা সুলতানি আমলের বাংলার মানুষের অর্থনৈতিক জীবনযাত্রা বর্ণনা করো অথবা আলোচনা করো। তো যেভাবেই আসুক, মধ্যযুগ হিসেবেই আসুক বা সুলতানি আমল হিসেবেই আসুক, এই আলোচনাটা তোমরা সুন্দরভাবে তোমাদেরকে আমি উপস্থাপন করছি। তোমরা সুন্দরভাবে এটি নোট তৈরি করতে পারবে। প্রচুর রপ্তানি বাণিজ্য এবং কৃষি ও শিল্পজাত দ্রব্যের ব্যাপক উৎপাদন থাকায় মধ্যযুগে সুলতানি আমলে বাঙালির জীবনে সুখ সমৃদ্ধি ছিল। জীবন নির্বাহের প্রয়োজনীয় জিনিস সহজলভ্য ছিল। বার্নিয়ার লিখেন যে ভাত, মাছ সরবরাহ প্রচুর ছিল। এগুলি ছিল বাঙালির প্রধান খাবার। চাউল এবং মাছের কোনো অভাব ছিল না। জীবন চাহিদা মেটানোর জন্য মধ্যযুগে বাংলার সব কিছুই স্থানীয় পর্যায়ে চাহিদা এবং সরবরাহ নির্বাহ করা যেত। প্রত্যেক নাগরিকের জীবনে হাঁস মুরগির সরবরাহ ছিল প্রচুর। বাঙালির পুষ্টিকর খাবার দুধ সরবরাহের জন্য প্রায় প্রত্যেক কৃষকেরই একটি বা দুইটি গাভী লালন পালন করত। তো এর আগেই তোমাদেরকে আমি একটা ক্লাসে মনে করে দেখো যে একটি ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে বাংলার মানুষ সকলেই ছিল, প্রত্যেকে ছিল স্বয়ংসম্পূর্ণ এবং তারা প্রত্যেকটি জিনিস উৎপাদন করতে পারত। অর্থাৎ জীবনযাত্রা বা জীবন ধারণের জন্য তাদের যে মৌলিক চাহিদার জন্য যে জিনিসগুলো লাগে, অর্থাৎ তাদের খাদ্যদ্রব্য, তারপরে বস্ত্র, তাদের পোশাক, এগুলো প্রত্যেকটাই কিন্তু তারা নিজেরা অথবা প্রত্যেকটি গ্রামে নিজেরাই উৎপাদন করতে পারত। শুধুমাত্র লবণ এবং কেরোসিন ছাড়া এই দুটি পণ্য ছাড়া প্রত্যেকটি তারা উৎপাদন করত। তাই এই দুটি পণ্যই শুধু তাদেরকে বাজার থেকে কিনতে হতো। বাংলায় আগত বণিক এবং পর্যটকগণ সবাই মধ্যযুগে বাংলার অর্থনৈতিক সুখ সমৃদ্ধির ইতিহাস বর্ণনা করেছেন। এসব লেখকের বর্ণনার সার কথা ছিল, বাংলা মুলুকে ঢোকার অনেক পথ খোলা আছে, কিন্তু প্রস্থান করার কোনো পথই এখানে থাকে না। অর্থাৎ এই কথাটি দিয়ে এখানে বোঝানো হয়েছে যে বাংলায় অর্থ প্রবেশের পথ খোলা থাকলেও বাংলা থেকে অর্থ নিয়ে প্রস্থান করার মতো কোনো রাস্তাই তাদের থাকতো না। অর্থাৎ কি না, এখানে পণ্য সামগ্রী এত সস্তা ছিল, বাজারে এত দ্রব্যমূল্যের দাম কম ছিল যে এখানে জিনিস কেনা হতো, পণ্য সামগ্রী কেনা হতো ঠিকই, কিন্তু এখান থেকে কোনো কিছু টাকা পয়সা নিয়ে ফেরার পর্যটকের আর কোনো পথ থাকতো না। তো এটাকেই তারা এইভাবে বর্ণনা করেছেন। দিল্লি শাসকদের বিবরণ। উপরোক্ত সমৃদ্ধির কথার প্রমাণ পাওয়া যায় দিল্লি থেকে আগত সুলতান সম্রাটদের উদ্ধৃতি থেকেও। দিল্লির জহিরুদ্দিন বাবর, যিনি বাংলায় কখনো আগমন করেননি, তিনিও তার আত্মজীবনী বাবরনামায় বাংলার ধন সম্পদের প্রশংসা করেছেন। পরবর্তী মোগল সম্রাট বাদশাহ হুমায়ুন বাংলায় 6 মাস অবস্থান করে ভোগ বিলাসে মত্ত ছিলেন। তিনি বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন।
একথা স্বীকার্য যে মুঘল শাসন প্রতিষ্ঠা পাওয়ার পর মুঘল সুবেদার শাসকবৃন্দ বাংলা থেকে প্রচুর ধন সম্পদ, স্বর্ণ, রৌপ্য, মসলিন ও রেশমি সুতি বস্ত্র দিল্লিতে নিয়ে যান। এসবের বর্ণনা মুঘল ঐতিহাসিক আবুল ফজলের বিবরণী থেকে পাওয়া যায়। ব্যাংকিং প্রথা। বাংলার আর্থিক সুখ সমৃদ্ধি এবং মানুষের আর্থিক লেনদেনের পরিচয় পাওয়া যায় ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠার পিছনে। মধ্যযুগের এই আমলে ব্যাংক ব্যবস্থার উন্নতি ঘটে। আধুনিককালের মতো সেকালেও ব্যাংকে বিমার উৎস ছিল। ধনী মহাজনদের বিভিন্ন ব্যবসায়িক স্থানে এজেন্ট স্থাপন করত তারা। এক ধরনের ব্যাংকার ছিল যারা মূলত হুন্ডি ব্যবসায়ী বা মহাজন। এরা স্থানীয়ভাবে মহাজন নামে পরিচিত ছিল। আধুনিককালের ন্যায় এরা টাকার বিনিময়ে হিসেবে আজ্ঞাপত্র বা ব্যাংক ড্রাফট এবং বিনিময়পত্র বা বিল অফ এক্সচেঞ্জ আদান প্রদান করত। এতে দূরবর্তী স্থানে বা শহরের সঙ্গে স্থানীয় শহর এবং বন্দরের মহাজন ও ব্যবসায়ীর মধ্যে আর্থিক যোগাযোগ বা লেনদেন সহজ হতো। ব্যাংকিং লেনদেনের এরূপ জন্য তৎকালীন মহাজনরা বাট্টা গ্রহণ করত। বিদেশি বিবরণ থেকে জানা যায় বাংলার সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন স্থানে এরূপ হুন্ডির মাধ্যমে অর্থ বিনিময় হতো। বাংলা থেকে বহু তীর্থযাত্রী এবং ব্যবসায়ী যুক্ত প্রদেশে যাতায়াত করত। স্থানীয় মহাজনরা 100 টাকার বাট্টার বিনিময়ে 1000 টাকার হুন্ডি প্রদান করে, যা যুক্ত প্রদেশের এজেন্টের নিকট থেকে অর্থ সংগ্রহের আদেশ থাকে। এতে বাংলার সচল অর্থনৈতিক অবস্থার পরিচয় বহন করে। বিদেশিদের বিবরণ। চতুর্দশ শতকে বাংলায় ভ্রমণকারী ইবনে বতুতা বাংলার অর্থনৈতিক জীবনের তথ্য সরেজমিনে লিপিবদ্ধ করেছেন। তার বর্ণনা থেকে তৎকালীন বাংলার মানুষের অর্থনৈতিক জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের সুলভ মূল্যের তালিকা পাওয়া যায়। উল্লেখ্য, ইবনে বতুতা শুধু কোনো জানা শহরে বসে রাজকীয় ফরমায়েশে এই তালিকা লিপিবদ্ধ করেননি। তালিকাটি তিনি মাঠ পর্যায়ে থেকে সংগ্রহ করেছেন। অর্থাৎ ইবনে বতুতা দিল্লি থেকে চট্টগ্রাম হয়ে বাংলার অভ্যন্তরে সোনারগাঁয়ে আসেন এবং সেখান থেকে হবিগঞ্জ হয়ে সিলেটে গমন করেন, আবার একই পথে সোনারগাঁয়ে ফেরেন। এই যাত্রাপথে তিনি অসংখ্য ছোট বড় হাট বাজারে দেখতে পান এবং সেখানে উপস্থিত হয়ে পণ্যদ্রব্য ক্রয় করেন। তাই প্রদত্ত তালিকাটি বাংলার সার্বিক অর্থ মানদণ্ডই বহন করে। ইবনে বতুতার বিস্তারিত বিবরণ এখানে আমি দিলাম। এটি তার যে রেহালা নামক ভ্রমণ কাহিনী ভিত্তিক বইটি আছে, সেই বইটি থেকে কিছুটা বর্ণনা এখানে উল্লেখ করা হয়েছিল। সেইটি তোমাদেরকে আমি এখানে তালিকাটি দেখাচ্ছি। যে 8 দিরহাম বা 8 স্বর্ণমুদ্রার বিনিময়ে 80 রাতল ধান পাওয়া যেত। এখানে রাতল বলতে কিন্তু 1 মণ বোঝাচ্ছে। বাংলা 1 রাতলে 1 মণ, অর্থাৎ রাতল সম্ভবত ছিল ওজনের একটি পদ্ধতির নাম, যেটাকে আমরা মণ বলি, সেটা ছিল রাতল। অর্থাৎ 1 রাতল সমান সমান 1 মণ। 100 রৌপ্য মুদ্রা দিনার দিয়ে 25 রাতল বা 25 মণ চাল পাওয়া যেত। 1 আনা 9 পাই দিয়ে 1 মণ চাল অর্থাৎ 1 রাতল চাল পাওয়া যেত। 4 দিরহাম দিয়ে 1 রাতল ঘি পাওয়া যেত, অর্থাৎ 1 মণ ঘি 4 দিরহাম। 1 মণ চিনি পাওয়া যেত স্থানীয় 1 টাকা 7 আনা দিয়ে। আর একটি দুগ্ধবতী গাভী পাওয়া যেত মাত্র স্থানীয় 3 টাকা বা 3টি রৌপ্য মুদ্রা দিয়ে। তো এই ছিল বাংলার জিনিসপত্রের দ্রব্যমূল্যের যে সস্তা বা যে সহজলভ্যতা, তার যে বাংলার যে পণ্য সামগ্রীর যে মূল্য তালিকা, এ থেকে কিন্তু বাংলার সচ্ছলতা বা সুন্দর একটি সচ্ছল জীবনের পরিচয় পাওয়া যায়। কর্মসংস্থান। মধ্যযুগে গ্রামীণ সমাজে কোনো বেকার সমস্যা ছিল না। সব মানুষই কৃষিকাজ, কারিগরি, তাঁতি, মাঝি, তাঁতি হিসাবে নিয়োজিত ছিল। এ সময় জনসংখ্যার অনুপাতে প্রচুর চাষযোগ্য জমি ছিল। আবার পূর্বোক্ত আলোচনা থেকে জানা যায় যে বয়নশিল্প বা তাঁত শিল্প উন্নত থাকায় বাংলায় একটি উল্লেখযোগ্য মানুষ তাঁত কাজে নিয়োজিত ছিল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও তাঁতি পরিবারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। অর্থাৎ বর্তমানকালে যে বাংলার বস্ত্রশিল্প বা বয়নশিল্প যে বাংলার উন্নতি সাধন করেছে, এটা কিন্তু মধ্যযুগেও ছিল। অর্থাৎ অনেক প্রাচীনকাল থেকেই বাংলায় এই তাঁত শিল্প এবং বস্ত্রশিল্প অত্যন্ত উন্নত মানের ছিল এবং সবসময় এটি একটি অর্থকরী একটি শিল্প হিসেবে পরিচিত ছিল বাংলায়।
তো আমি যেটা বলছিলাম যে বাংলার মানুষ ওই যে তোমার বাংলার মানুষ শুধুমাত্র লবণ এবং কেরোসিন ছাড়া আর কিছুই বাইরে থেকে আমদানি করতো না বা কিনতো না, এটি কিন্তু এই বর্ণনায় সেটিই বোঝা যাচ্ছে যে বাংলার মানুষ প্রত্যেকটা পণ্য তারা নিজেরাই উৎপাদন করতে পারতো। যেমন মাঝি ছিল, মাঝি আলাদা আলাদা মানে কর্মভিত্তিক আলাদা আলাদা গোষ্ঠী এখানে বসবাস করতো, যেমন তাঁতিপাড়া, তাঁতপল্লী, মাঝিপাড়া, জেলেপাড়া, কুমোরপাড়া। কুমোর এরা শুধু হাঁড়ি পাতিলই বানাতো এবং সেগুলো তারা একই বাজারে বা একই হাটে তারা বিক্রি করত। এভাবে কিন্তু স্থানীয় চাহিদা স্থানীয়ভাবেই পূরণ হতো। অর্থাৎ বাংলার অর্থ বাইরে যাওয়ার কোনোই রাস্তা ছিল না। সেটাই কিন্তু একজন পর্যটক বলছে যে বাংলায় আসার অনেক রাস্তা ছিল, কিন্তু ফিরে যাওয়ার অর্থগুলো নিয়ে ফিরে যাওয়ার কোনো পথ ছিল না। তো এটাই এখানে বোঝানো হচ্ছে। তোমরা জানো যে বাংলার যে পেশাভিত্তিক জনগোষ্ঠী আলাদা আলাদা পল্লী বা আলাদা আলাদা সমাজ ব্যবস্থায় তারা বসবাস করত, এটা নিয়ে কিন্তু আমাদের পদ্মা নদীর মাঝির একটি উপন্যাসে তোমরা দেখবে সেখানে মাঝিপাড়া, জেলেপাড়ার বর্ণনা দেয়া হয়েছিল। কৃষক। কৃষিক্ষেত্রে নিয়োজিত ছিলেন 4 প্রকারের মানুষ। প্রথমত ভূস্বামী জাতীয় জোতদার, দ্বিতীয়ত সচ্ছল কৃষক, তৃতীয়ত সাধারণ কৃষক এবং চতুর্থ শ্রেণীতে ছিল ভূমিহীন কৃষক বা বর্গাচাষী। প্রথমত ছিল ভূস্বামী জাতীয় জোতদার, অর্থাৎ যারা নিজেরা অনেক জমির মালিক ছিল। দ্বিতীয়ত ছিল সচ্ছল কৃষক, তৃতীয়ত সাধারণ কৃষক এবং ভূমিহীন কৃষক বা বর্গাচাষী। এই 4 ধরনের কৃষক বাংলায় কৃষিকাজে নিয়োজিত ছিল। উপরোক্ত 2টি শ্রেণী খুবই প্রভাবশালী ছিল। তারা স্থানীয় পর্যায়ে সামাজিক দায়িত্ব গ্রহণ করে এবং সমাজে নেতৃত্ব দেয়। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমরা ভূস্বামী জাতীয় জোতদার এবং সচ্ছল কৃষক, এরা সমাজকে নিয়ন্ত্রণ করত বা নেতৃত্ব দিত। সাধারণ কৃষক সবসময় কৃষিকাজে নিয়োজিত থাকতো এবং তারা জমিতে নিজেই ফসল উৎপাদন করত। বর্গাচাষীরা অন্য জমি চাষ করত, তবে এরূপ ভূমিহীনের সংখ্যা নিতান্তই কম ছিল। কৃষিকাজে শ্রমিককে শস্যকারীর জন্য উৎপাদন ফসলের 1/4 বা কোনো কোনো ক্ষেত্রে 1/3 ফসল দেয়া হতো। এই ব্যবস্থা দিনী ব্যবস্থা নামে মধ্যযুগে প্রচলিত ছিল। একজন কৃষক তার দৈনন্দিন জীবনের চাহিদা প্রায় নিজেই মেটাতে পারত। কেবল কেরোসিন ও লবণ তার নাগালের বাইরে ছিল। এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে কেরোসিন এবং লবণই তারা শুধুমাত্র উৎপাদন করতে পারতো না, অর্থাৎ এগুলো তাদেরকে বাইরের বাজার থেকে আমদানি করতে হতো বা কিনতে হতো। এছাড়া কৃষককুল প্রচুর পরিমাণে গবাদি পশু লালন পালন করত। তখন গবাদি পশু লালন পালনের জন্য প্রচুর চারণভূমিও ছিল, অর্থাৎ গবাদি পশুর মাধ্যমে তারা খাদ্যের যাবতীয় চাহিদা মেটাতে পারত। যেমন তোমরা জানো যে দুধ এবং দুগ্ধজাত বিভিন্ন পণ্য বাংলায় খুব জনপ্রিয়, দুধ, দই, ঘি, মাখন। তো এই প্রচুর পরিমাণে তারা এই গবাদি পশু পালন করত, এই দুধ উৎপাদন করত এবং যত প্রকারের খাদ্য তৈরি হয় সেগুলোর চাহিদা এখান থেকে তারা মেটাতো। পুষ্টিকর খাবারের চাহিদা তারা মেটাতে পারত। কৃষিকাজে নিয়োজিত শ্রমিক ছাড়াও বাংলার সাধারণ মানুষের একটি উল্লেখযোগ্য অংশ সাধারণ শ্রমিক হিসেবে নিয়োজিত ছিল। আবুল ফজলের আইনি আকবরী থেকে শ্রমিকদের স্তরভেদে বেতন কাঠামোর তালিকা পাওয়া যায়। যদিও সেটি মোঘল আমলের দিনমজুরের তালিকা, তথাপি সমসাময়িক সুলতানি যুগের জীবনযাত্রাও এর থেকে অনুমান করা যায়। অর্থাৎ সুলতানি আমলের পরপরই তো ছিল মোঘল আমল, এই জন্য এই তালিকাটি অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য। এই তালিকায় সর্বোচ্চ দক্ষ শ্রমিক মাসে 80 থেকে 84 দাম, যা টাকার প্রায় 1.4 বা 1 টাকা 75 পয়সা আয় করত। সর্বনিম্ন ছিল একজন শ্রমিক মাসে 60 দাম অর্থাৎ তখনকার দিনের মুদ্রা বোঝাচ্ছে 60 দাম, যা টাকার প্রায় 1.5% ছিল। মাসিক আয় করত 1.5 ভাগ ছিল, 1.5 টাকা ছিল, টাকার হিসেবে প্রায় 1.5 টাকা ছিল। অর্থাৎ 1.5 টাকা আয় করত একজন সাধারণ শ্রমিক। সর্বনিম্ন আয় ছিল এটি, অর্থাৎ 60 দাম বা 1.5 টাকা। আর মাসে 1.25 টাকা দিয়ে দক্ষ শ্রমিক খুব সুখে স্বাচ্ছন্দ্যেই জীবন কাটাতে পারতেন। কারণ ইবনে বতুতার বর্ণনা থেকে জানা যায় 1 টাকা বা 8 দিরহাম দিয়ে। দিরহাম এখানে কেন বলা হচ্ছে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কারণ দিরহাম কিন্তু যিনি এই বর্ণনাটা লিখেছেন তার
তার অঞ্চলের মুদ্রা দিয়েই তিনি এই বর্ণনাটা করেছেন। দিরহাম অর্থাৎ এখানে কিন্তু তোমার ইবনে বতুতার বর্ণনার কথা বলা হয়েছে। 1 টাকা বা 8 দিরহাম দিয়ে তার এক বন্ধু আল মাসুদি মাসিক প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারতেন। উপরোক্ত আলোচনা থেকে আমরা যে বুঝতে পারলাম যে মধ্যযুগে বাংলার কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য এক সমৃদ্ধির যুগ ছিল। সেখানে সাধারণ মানুষের জীবনযাত্রা ছিল খুবই সহজ এবং খাদ্যদ্রব্যে ভরপুর। তাই ইউরোপীয় বণিকদের প্রবাদ, "There are 100 open gates to enter into the kingdom of Bengal and not one to come away again", যেটা প্রথমেই তোমাদেরকে বলা হচ্ছিল যে বাংলায় প্রবেশের অনেক পথ থাকলেও বের হওয়ার তেমন কোনো রাস্তাই থাকতো না, এবং এই কথাটি বাস্তব এবং সত্য। এই বর্ণনা থেকে আমরা এই কথাটি প্রমাণ করলাম যে এই বাংলায় প্রবেশের প্রচুর রাস্তা থাকলেও বের হওয়ার রাস্তা থাকতো না। এই একটি সিম্পল কথা দ্বারা বাংলার মধ্যযুগে বাংলার সামাজিক আর্থসামাজিক জীবনযাত্রা সুন্দরভাবে কিন্তু বোঝানো হয়েছে। তো তোমাদেরকে এই কোশ্চেনটিও তোমাদের হতে পারে যে এরকম একটি কোশ্চেন দিয়ে বলা হলো যে এটি ব্যাখ্যা করো, অর্থাৎ বাংলায় প্রবেশের অনেক রাস্তা থাকলেও বের হওয়ার কোনো পথ ছিল না। এই কথাটি দিয়েই তোমাদের কিন্তু প্রশ্নটি আসতে পারে। তো আশা করছি তোমাদের এই আলোচনাটি ভালো লেগেছে এবং তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, অনেক সহযোগিতা করবে তোমাদের প্রশ্ন উত্তর তৈরি করতে। তো তোমরা ভালো থাকো। আরও একটি ক্লাস নিয়ে আগামী সপ্তাহে হাজির হয়ে যাব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি এবং নিয়ম মেনে চলবে। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস শেষ করছি।